গুজরাটে এমন এক বিশাল সাপ পাওয়া গেছে যা পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছে। এমন এক সাপ যার আকার এত বড় যে টাইটানোবোয়া পর্যন্ত তার সামনে ক্ষুদ্র মনে হয়। টাইটানোবোয়া সেই বিশাল সাপ যা প্রথম খোঁজ পাওয়া যায় 2000 দশকের শুরুর দিকে। ওই সাপের দৈর্ঘ্য ছিল 12.8 মিটার থেকে 14.3 মিটার পর্যন্ত। কিন্তু এবার ভারতের মাটিতে পাওয়া গেছে বাসুকি ইন্ডিকাস, যা টাইটানোবোয়া চেয়েও বড়। 2008 সালে গুজরাটের কচ্ছ জেলার নেরি ফরমেশনে এই সাপের জীবাশ্ম পাওয়া যায়। প্রথমে মনে হয়েছিল এটা হয়তো কোনো কুমিরের জীবাশ্ম। বিজ্ঞানীরা কুমির ভেবেই প্রথমে কাজ শুরু করেন, কিন্তু যখন গভীর গবেষণা হল তখন বোঝা গেল এটা কুমির নয়, এটা এক বিশাল সাপ। এই সাপ ছিল পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় সাপ। তবে এখানেই শেষ নয়। এই সাপের দৈর্ঘ্য প্রায় 11 থেকে 15 মিটার। তার মানে টাইটানোবোয়া থেকে বড়। আর এই সাপ বাস করত প্রায় 4.7 কোটি বছর আগে। এত প্রাচীন যা আমাদের কল্পনার বাইরে। এখন প্রশ্ন আসে, বাসুকি ইন্ডিকাস কেন বলা হলো এই সাপকে? এর পেছনে রয়েছে এক রোমাঞ্চকর গল্প। হিন্দু ধর্মে বাসুকি ছিলেন নাগদের রাজা। আপনি কি জানেন, সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুররা বাসুকিকেই ব্যবহার করেছিলেন রশি হিসেবে। আর বাসুকি সেই মহান সাপ যার মাথায় ছিল বিশাল মণি, তাকে সবার কাছেই অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ মনে করা হতো। বাসুকি হল শিবের গলায় ঝুলে থাকা সাপ। ভেবে দেখুন, সেই বাসুকির নামেই নামকরণ করা হয়েছে এই বিশাল সাপের। কি অবাক হচ্ছেন? আরও অবাক করা ব্যাপার হল, বিজ্ঞানীরা এই জীবাশ্মের 27টি টুকরো পেয়েছেন, মাত্র 27টি টুকরো। কিন্তু তাতেই তারা এই বিশাল সাপের আকৃতি কল্পনা করতে পেরেছে। তাদের ধারণা, বাসুকি ইন্ডিকাসের শরীর ছিল খুবই শক্তিশালী এবং প্রস্থে অনেক বড়। সে থাকত কাদামাটির এলাকায়, যেখানে তাপমাত্রা ছিল 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মতো। এত গরম পরিবেশ। সম্ভবত সেই গরম পরিবেশের কারণেই সে এত বিশাল হয়ে উঠেছিল। তাহলে কি ভাবছেন, এত বিশাল সাপ কিভাবে শিকার করত? একে তো এত বড়, তাছাড়া সে তো খুব দ্রুত চলতে পারত না। বিজ্ঞানীরা মনে করেন বাসুকি ইন্ডিকাস সরাসরি শিকার করত না। সে হয়তো কোনো এক জায়গায় তার দেহ পেঁচিয়ে বসে থাকত, ঠিক আজকের অ্যানাকোন্ডার মতো। শিকার যখন তার কাছে আসত, সে দ্রুত শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলত। বাসুকি ইন্ডিকাস হয়তো প্রাচীন মাছ, কচ্ছপ, এমনকি প্রাথমিক প্রজাতির তিমিকেও শিকার করত। কিন্তু তিমি তো অনেক বড়, তাই না? কিন্তু মনে রাখবেন, তখনকার তিমিরা আজকের মতো এত বড় ছিল না। তারা আকারে ছিল অনেক ছোট। একসময় সেই ছোট প্রাণীরাই ধীরে ধীরে আজকের বিশাল তিমিতে রূপান্তরিত হয়েছে। বিজ্ঞানীরা বলেন, সেই সময়কার তিমিরা বাসুকির শিকার হতো। এই আবিষ্কারের মাধ্যমে আমরা শুধু একটা সাপকে আবিষ্কার করিনি, আমরা আবিষ্কার করেছি ভারতের প্রাচীন ভূতত্ত্ব এবং পৃথিবীর প্রাচীন ইতিহাসের এক নতুন অধ্যায়। ভাবুন তো, আজ থেকে কোটি কোটি বছর আগে এই বিশাল সাপ আমাদের পৃথিবীতে ঘুরে বেড়াত। সেই ইতিহাসকে নতুন করে জানার এক অবিশ্বাস্য সুযোগ পেয়েছি আমরা। তবে এই আবিষ্কারের গুরুত্ব কি শুধু বিজ্ঞানীদের জন্য? না, এই আবিষ্কারের মাধ্যমে আমরা ভারতের প্রাচীন ইকোসিস্টেম এবং প্রাণীদের বিবর্তন সম্পর্কে আরও জানতে পারব। শুধু তাই নয়, এর মাধ্যমে ভারতের পর্যটন খাতেও উন্নতি আসবে। পৃথিবীর নানা দেশ থেকে মানুষ আসবে এই ফসিল দেখতে। বিভিন্ন মিউজিয়ামে প্রদর্শনী হবে, আর সেখান থেকে বিশাল আকারের অর্থনৈতিক সুবিধাও আসবে। ভাবুন তো, এমন একটা জায়গায় যেখানে কোটি কোটি বছর আগের জীবাশ্ম পাওয়া গেছে, সেখানে কত পর্যটক ভিড় করবে। কিন্তু দুঃখজনকভাবে ভারতে প্যালিওন্টোলজির মতো গুরুত্বপূর্ণ শাখাটি এখনও অনেকটা পিছিয়ে রয়েছে। আমাদের দেশে কত অমূল্য জীবাশ্ম রয়েছে তা আমরা জানি না। অথচ এই জীবাশ্মগুলোই আমাদের ইতিহাসের এক বিশাল অংশ। যেমন গত বছর রাজস্থানের জয়সলমেরেও 11 কোটি বছরের পুরনো ডাইনোসরের ফসিল পাওয়া গিয়েছিল। তাহলে আপনি কি ভাবছেন, ভারত কি এই দিকটায় আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত?